চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ডুব দেওয়া যাক। আজকে আমরা কথা বলবো এমন এক উৎকট গন্ধযুক্ত আঠালো তরল নিয়ে, যা আক্ষরিক অর্থেই পুরো আধুনিক বিশ্ব অর্থনৈতিককে এককভাবে নিয়ন্ত্রণ করছে, যাকে আমরা বলি কালো সোনা। কিন্তু এর পেছনের গল্পটা এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। আমাদের আজকের এই যাত্রায় আমরা মোট 6টি বিষয় দেখব। 1. তেলের ওপর গড়ে ওঠা বিশ্ব। 2. কিভাবে তেল তিমিদের বাছাল। 3. এর লাখ লাখ বছর ধরে তৈরির প্রক্রিয়া। 4. কালো সোনা খোঁজা ও উত্তোলন। 5. পরিশোধন প্রক্রিয়া। এবং সবশেষে 6. এর পরিবেশগত সংকট। ব্যাস, এই হলো আমাদের রোডম্যাপ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, তেলের উপর গড়ে ওঠা বিশ্ব। মজার ব্যাপার হলো, তেলের গল্পটা কিন্তু আধুনিক যুগের ঝা চকচকে গাড়ির ইঞ্জিন দিয়ে শুরু হয়নি। এর শুরুটা হয়েছিল হাজার হাজার বছর আগে। শুনলে অবাক হতে হয়, আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ার মানুষরা প্রাকৃতিকভাবে মাটির নিচ থেকে বেরিয়ে আসা বিটুমিন দিয়ে তাদের নৌকাকে পানি নিরোধক করত। প্রাচীন মিশরীয়রা এটি ব্যবহার করত মমি সংরক্ষণে। আর 347 খ্রিস্টাব্দের দিকে চীনারা তো বাঁশের পাইপ দিয়ে অগভীর কূপ থেকে তেল তুলে এনে জ্বালিয়ে দ্রুত লবণ উৎপাদন করত। ভাবা যায়? আর আজকের দিনে তো আমরা এর এক ফোঁটাও অপচয় করি না। আমাদের চারপাশের প্লাস্টিক, ক্ষেতের সার থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ, সবকিছুতেই এর একছত্র আধিপত্য। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, কিভাবে তেল তিমিদের বাঁচাল। শিরোনামটা শুনে হয়তো একটু খটকা লাগছে, তাই না? বিদ্যুতের যুগে প্রবেশ করার আগে মানুষ কিভাবে রাতের অন্ধকার দূর করত, সেই ইতিহাসটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। শুরুর দিকে মানুষ কাঠ বা সাধারণ প্রাণীর চর্বি পোড়াত, কিন্তু এরপর তারা এমন অদ্ভুত সব পদ্ধতি বেছে নিল যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। উত্তর আমেরিকার মানুষজন ক্যান্ডেলফিশ বা ইউলাচন মাছ এবং আটলান্টিকের অধিবাসীরা স্টর্ম পেট্রেল পাখিকে রীতিমতো শুকিয়ে সেগুলোর ভেতরে সলতে ঢুকিয়ে আক্ষরিক অর্থেই বাতির মতো জ্বালাত। কিন্তু এরপরই 1700 থেকে 1750 সালের দিকে শুরু হলো তিমির তেলের যুগ। তিমির চর্বি থেকে পাওয়া যেত একদম পরিষ্কার আর উজ্জ্বল আলো। ফলে আমেরিকার নিউ বেডফোর্ড শহরটি বিশ্ব তিমি শিকারের রাজধানীতে পরিণত হল। লন্ডন, প্যারিস থেকে শুরু করে নিউ ইয়র্কের মতো বড় বড় শহরগুলোকে আলোকিত করতে গিয়ে মানুষ তখন তিমির বহু প্রজাতিকে প্রায় বিলুপ্তির মুখেই ঠেলে দিয়েছিল। আর ঠিক এই চরম মুহূর্তে এসে ইতিহাস এক দারুণ বাঁক নিল। সালটা 1846। আব্রাহাম গেসনার বিটুমিনাস কয়লা থেকে সস্তা এবং সম্পূর্ণ ধোঁয়াহীন তরল কেরোসিন আবিষ্কার করে ফেললেন। আর এই এক আবিষ্কারে দামি তিমির তেলের বিশাল বাজার রাতারাতি ধসে পড়ল। হ্যাঁ, বলা যায় এই কেরোসিনই তখন তিমিদের রক্ষা করেছিল। আর এই সস্তা কেরোসিনের আকাশচুম্বী চাহিদায় 1859 সালে এডউইন ড্রেককে পেনসিলভ্যানিয়াতে সর্বপ্রথম ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল উত্তোলনের জন্য গভীর কূপ খনন করতে সরাসরি উৎসাহিত করেছিল। চলুন এগিয়ে যাই 3 নম্বর পর্বে, লাখ লাখ বছর ধরে তৈরির প্রক্রিয়া। মাটির গভীরে এই অতিকাঙ্ক্ষিত তরলটি তৈরি হতে প্রকৃতির যে কি বিপুল শক্তির প্রয়োজন হয়েছিল তা সত্যিই অকল্পনীয়। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়ার নাম থার্মাল ডিপলিমারাইজেশন। সহজ কথায় বললে, মৃত সামুদ্রিক প্রাণী বা জু প্ল্যাঙ্কটনগুলো যখন সমুদ্রের একদম তলদেশে গিয়ে জমা হয়, তখন সেখানে অক্সিজেনের অভাবে ব্যাকটেরিয়া সেগুলোকে পচাতে পারে না। লাখ লাখ বছর ধরে এই মৃতদেহগুলো নদীর বয়ে আনা পলির নিচে চাপা পড়তে থাকে। আর এরপর সেই পলির স্তরের প্রচণ্ড চাপ এবং 60 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক বিশাল চুল্লিতে সেদ্ধ হয়ে লাখ লাখ বছর ধরে ধীরে ধীরে এই জু প্ল্যাঙ্কটনগুলোই আজকের ক্রুড অয়েলে রূপান্তরিত হয়। এখানে একটা খুব মজার পার্থক্য আছে। আমরা বর্তমানে যে কয়লা ব্যবহার করি তা মূলত তৈরি হয়েছিল কার্বনিফারাস যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে। বিশাল বিশাল জলাভূমির উদ্ভিদ ধীরে ধীরে কার্বনাইজেশনের মাধ্যমে কয়লায় পরিণত হয়েছিল। অন্যদিকে আজ আমরা যে তেল এবং গ্যাস মাটির নিচ থেকে তুলছি তার বেশিরভাগই তৈরি হয়েছিল 6 থেকে 25 কোটি বছর আগে, ঠিক যখন পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব ছিল। এবার আসা যাক পর্ব 4, কালো সোনা খোঁজা ও উত্তোলন। এখন প্রশ্ন হল, ভূত্বকের এত গভীরে কোথায় এই প্রাচীন তরল লুকিয়ে আছে তা অন্ধের মতো খুঁড়ে তো আর পাওয়া সম্ভব নয়। তাই ভূতাত্ত্বিকরা এক দারুণ প্রযুক্তির সাহায্য নেন, যাকে বলা হয় সিসমিক সার্ভে। এই পদ্ধতিতে মাটির নিচে অত্যন্ত শক্তিশালী শব্দতরঙ্গ পাঠানো হয়। এরপর প্রতিফলিত হয়ে ফিরে আসা তরঙ্গগুলোকে জিওফোন দিয়ে রেকর্ড করে মাটির নিচের একটি নিখুঁত 3D ম্যাপ তৈরি করা হয়। বিষয়টা ঠিক যেন মায়ের গর্ভে থাকা কোনো শিশুর আল্ট্রাসাউন্ড করার মতোই নিখুঁত। মাটির নিচ থেকে পানি তোলা কিন্তু বেশ সহজ। সাধারণত 30 থেকে 300 মিটারের মধ্যেই আমরা পানি পেয়ে যাই। কিন্তু ক্রুড অয়েল উত্তোলনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এর জন্য অত্যাধুনিক ড্রিলিং প্রযুক্তির সাহায্য নিয়ে 1000 থেকে 4000 মিটার এবং কিছু ক্ষেত্রে তো একেবারে 6000 মিটার বা 6 কিলোমিটার গভীরেও ছিদ্র করতে হয়। আর শুধু সোজাসুজি নয়, কখনো কখনো বিস্তীর্ণ এলাকার তেল সংগ্রহ করতে এই ড্রিলিং পাইপকে মাটির নিচেই সাপের মতো বাঁকা পথেও চালানো হয়।
মাটির নিচ থেকে তো তেল তোলা হলো, এরপর কি? আমাদের পঞ্চম পর্ব, পরিশোধন প্রক্রিয়া। এই যে কালো উৎকট গন্ধযুক্ত ক্রুড অয়েলটা মাটি থেকে তুলে আনা হলো, আধুনিক সমাজকে সচল রাখতে হলে একে ভেঙে বিভিন্ন পণ্যে আলাদা করতে হবে। আর এই জাদুর পুরো প্রক্রিয়াটির নাম হল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এখানে একটা বিশাল কলম বা টাওয়ারের ভেতর ক্রুড অয়েলকে উত্তপ্ত করা হয়। এই কলমের একদম নিচে থাকে সবচেয়ে বেশি তাপমাত্রা, আর যত ওপরের দিকে উঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। এই তাপমাত্রার মই বেয়েই তরলের বিভিন্ন উপাদানগুলো বাষ্পীভূত হয়ে ধাপে ধাপে আলাদা হয়ে যায়। চলুন মই বেয়ে ওঠা যাক। কলামের একদম শুরুতে অবাক করা ব্যাপার হল মাত্র ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই প্রোপেন এবং বিউটেনের মতো উপাদানগুলো বাষ্পীভূত হয়ে যায়। এগুলোই আমাদের রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস। এরপর তাপমাত্রা বাড়িয়ে যখন ১২০ ডিগ্রি করা হয়, তখন সেখান থেকে বেরিয়ে আসে আমাদের অতি পরিচিত জ্বালানি পেট্রোল বা গ্যাসোলিন, যা দিয়ে চারপাশের হালকা যানবাহনগুলো চলছে। এরপর ১২০ থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসের ধাপে কলাম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান পাওয়া যায়। এর নাম ন্যাপথা। সত্যি বলতে এটি পুরো পেট্রোকেমিক্যাল শিল্পের একদম মেরুদণ্ড। আমাদের প্রতিদিনের ব্যবহারের পিইটি, প্লাস্টিকের বোতল, নাইলনের দড়ি, কৃত্রিম সুতা থেকে শুরু করে নেল পলিশ রিমুভার, ডিটারজেন্ট, এমনকি সুগন্ধি পারফিউম তৈরিতেও এই ন্যাপথাই প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। তাপমাত্রা ১৮০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে আমরা পাই কেরোসিন। এখন বাসাবাড়িতে আমরা যে কেরোসিন ব্যবহার করি তাতে সালফার থাকে বলে ধোঁয়া আর দুর্গন্ধ হয়। কিন্তু ভাবুন তো, এই একই কেরোসিনকে যখন আরও কয়েক ধাপ উচ্চমাত্রায় পরিশোধন করে, তাতে বিশেষ কিছু রাসায়নিক বা অ্যাডিটিভ মেশানো হয়, তখন সেটাই পরিণত হয় আধুনিক বিমানের জেট ফুয়েলে। এই জেট ফুয়েল এতটা শক্তিশালী যে ৪০,০০০ ফুট উচ্চতায় -47 ডিগ্রি সেলসিয়াসের চরম ঠান্ডাতেও এটি একটুও না জমে সম্পূর্ণ তরল থাকতে পারে। তাপমাত্রার এই মই বেয়ে ডিজেল এবং লুব্রিকেটিং অয়েল বার হয়ে আরও নিচে নামলে ৩৫০ থেকে ৪০০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পাওয়া যায় ফার্নেস অয়েল। এটি অত্যন্ত গাঢ় কালো একটি পদার্থ। এর এক একটি অণুতে ২০ থেকে ৭০টি পর্যন্ত কার্বন পরমাণু থাকে। এর বিশাল শক্তির কারণেই এটি সমুদ্রগামী বড় বড় জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর সবশেষে কলামের একদম তলানিতে যা পড়ে থাকে তা হল বিটুমেন বা পিচ, যা দিয়ে আমরা প্রতিদিনের চলাচলের রাস্তাঘাট তৈরি করি। এর আক্ষরিক অর্থেই কোনো কিছুই ফেলা যায় না। শুধু জ্বালানি আর প্লাস্টিক নয়, ক্রুড অয়েলের এমন কিছু ব্যবহার আছে যা জানলে চমকে যেতে হয়। যেমন ক্রুড গ্যাস থেকে হাইড্রোজেন আলাদা করে বাতাসে নাইট্রোজেনের সাথে মিশিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। আর এই অ্যামোনিয়া থেকেই তৈরি হয় কৃষিকাজের জন্য অপরিহার্য ইউরিয়া সার, যা আক্ষরিক অর্থেই আমাদের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। শুধু কি তাই, ক্রুড অয়েলের পেট্রোকেমিক্যাল যেমন বেনজিন ও ফেনল আমাদের অ্যাসপিরিন এবং প্যারাসিটামলের মতো অতি প্রয়োজনীয় ঔষধ তৈরিরও মূল কাঁচামাল। সত্যি অবিশ্বাস্য, তাই না? তবে প্রতিটি মুদ্রারই যেমন উল্টো পিঠ থাকে, তেমনি এই গল্পের শেষটাও একটু ভিন্ন। আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, পরিবেশগত সংকট। আধুনিক মানব সভ্যতার সমৃদ্ধির একদম মূলে থাকা সত্ত্বেও এই তেলের ওপর আমাদের অতিরিক্ত নির্ভরশীলতা বর্তমান যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। এটি একটি অনস্বীকার্য সত্য যে এই ক্রুড অয়েল একসময় তিমিদের বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছিল, আমাদের কৃষিতে এনেছিল অভাবনীয় সাফল্য। কিন্তু হাইড্রোকার্বন হিসাবে এর মূল রাসায়নিক গঠন প্রকৃতি এখন আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য এক মারাত্মক দুই দিকে ধারালো তলোয়ার হয়ে দাঁড়িয়েছে। গ্রিনহাউস প্রক্রিয়ার ধাপগুলো কিন্তু একদম পানির মতো পরিষ্কার। আমরা যতবারই এই জীবাশ্ম জ্বালানিগুলো পোড়াই, ততবারই কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে আমাদের বায়ুমণ্ডলে মিশে যায়। এটি একটি গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে, যা সূর্যের তাপকে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে আর বের হতে দেয় না। আর ঠিক এই কারণেই দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে। আর তাই সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার উদ্রেককারী প্রশ্ন সামনে চলে আসে। একটু ভেবে দেখুন, প্রতিদিনের খাদ্য উৎপাদন থেকে শুরু করে জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থা টিকে থাকার প্রায় প্রতিটি অনুষঙ্গই এই ক্রুড অয়েলের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। এরকম একটি অবস্থায় আধুনিক সভ্যতা কিভাবে এই সসীম সম্পদের বিশাল জাল থেকে নিজেকে বাস্তবসম্মত উপায়ে মুক্ত করতে পারে? উত্তরটা মোটেও সহজ নয়, কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার উপরেই নির্ভর করছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।